আমি আসামি সমরেশ বসুকে কাঠগড়ায় ডাকলাম। বেশ, ডাকুন। থ্যাংক ইউ। আসামি সমরেশ বসু হাজির। আসামি সমরেশ বসু হাজির। সমরেশ বসু, হ্যাঁ, অভিযোগকারী আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা আপনি শুনেছেন? হ্যাঁ, শুনছি। অভিযোগকারী বলেছেন 1374 বাংলা সনের শারদীয় দোষ পত্রিকায় আপনি প্রজাপতি নামে একটি উপন্যাস লিখেছেন। আপনি এ কথা স্বীকার করেন? হ্যাঁ, আমি ওই উপন্যাস লিখেছি। হরিয়াদি পক্ষ এও বলেছেন যে ওই উপন্যাসটি অশ্লীল। এ বিষয়ে আপনি কি বলবেন? আমি মনে করি না প্রজাপতি উপন্যাস অশ্লীল। আপনার আর কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। আমি পরে লিখিত বিবৃতি পেশ করবো আদালতে। মিস্টার প্রসিকিউটর, নো মিলন, সেক্ষেত্রে এখন আমার কিছু বলার। আচ্ছা, আপনি কি আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষী এনেছেন? হ্যাঁ, আমার হয়ে সাক্ষ্য দেবেন বিশিষ্ট সাহিত্যিক
শ্রী বুদ্ধদেব বসু এবং অধ্যাপক রবি ডক্টর নরেশ গুহ। আপনি এখন আসতে পারেন। সাক্ষীদের ডাকা হোক। মিলর আমাদের প্রথম সাক্ষী অধ্যাপক লেখক শ্রী বুদ্ধদেব বসু। প্রসিড। থ্যাংক ইউ মিলর। সাক্ষী বুদ্ধদেব বসু হাজির। সাক্ষী বুদ্ধদেব বসু হাজির। আপনাকে এখানে কেন ডাকা হয়েছে আপনি জানেন নিশ্চয়ই। খুব ভালো করে সমরেশ বসুকে আমি চিনি, ওর কিছু লেখা আমি উপন্যাস শুরু করেছি। লেখক হিসেবে তার সম্পর্কে আপনার কি মনে? I think he is the most potential writer of this time. আচ্ছা, তার লেখা প্রজাপতি উপন্যাস আপনি পড়েছেন নিশ্চয়ই? পড়েছি। যখন ওই দেশ পত্রিকা প্রকাশিত হয়েছিল তখন তো পড়েছিলাম, তারপরে আবার যখন পুস্তক প্রকাশিত হলো তখনও পড়েছি। এবং আমি এও জানি যে ওই উপন্যাসটি নিয়ে এই আদালতে একটা মামলা চলছে, আমি সেই কাজ নিয়ে ধন্যবাদ মিলর। আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। মিস্টার প্রসিকিউটর। মিস্টার বসু, প্রজাপতি উপন্যাস আপনি অশ্লীল বলে মনে করেন না? না, আদপি অশ্লীল নয়, প্রজাপতি উপন্যাসের কোনো অংশই অশ্লীল। আচ্ছা, আচ্ছা দেখুন তো এইখানে এই লাল কালি দিয়ে দাগানো অংশটা ভালো করে দেখুন আর বলুন তো এই অংশটি কি অশ্লীল নয়? না, আমার তো মনে হচ্ছে না। আমি বুঝতেই পারছি যে এটা অশ্লীল কেন বলা হচ্ছে, আমি এও বুঝতে পারছি না এই অংশটি লাল কালি দিয়ে দাগানোই বাকে। আচ্ছা, ঠিক আছে ওয়েট করুন। আপনি 179 পৃষ্ঠাটা খুলুন। খুললাম। খুলেছেন তো? আচ্ছা দেখুন তো, যেখানে লেখা রয়েছে পিঠের যেখানে শেষ আর কোমরের যেখানে শুরু, সেই সরু জায়গাটা ছাড়িয়ে তার নিচের চওড়া অংশের বেশ খানিকটা দেখা যাচ্ছে, আর তার নিচেটাই বা দেখতে কেমন তাও আমি জানি। Obnoxious, my lord. ওই পাশের বাড়ি যেমন চিনু কালো বোম্বাই প্রিন্ট শাড়ি পরে ঠিক সেই রকম, তাই না? তোমার মাথা এই দেখো কি সুন্দর, দেখো ওই নীলাম্বরে বেনারসে যেরকম হয় ঠিক সেরকম। ওই দেখো রূপলি ছাপের কুর্তি, কি সুন্দর, দেখো ভালো করে দেখো, এই তো বসেছে মাহিদা। ওই নীল বুটি বেনারসি শাড়ি কে যেন প্রেজেন্ট করেছিল? হ্যাঁ, দাদা। কোন দাদা? আরে কি হলো বলছো না কেন? কোন দাদা? আবার আমার যে দুই দাদা আছে সেই দাদা। তোমার মায়ের পেটের ভাইরা তো এরকম বোনকে বেনারসি শাড়ি প্রেজেন্ট করবে না। ওরা তো একটা লাফান। আরে ছাড়ো না, এই লাফানো মানে কি গো? যা ফেমিনিন জেন্ডার লাফাঙ্গি। লাফাঙ্গি মানে লাফাঙ্গি শব্দের অর্থ কি? আরে যা বাটপাড়ের ভয় নেই। বাটপাড়ের ভয় নেই মানে ল্যাংটা? এই তো ঠিক বুঝতে পেরেছি। সন্তু আমার অসভ্য কথা। আচ্ছা তুমি দাদাদের এরকম করে বলো কেন গো? এই শোনো, আমার দাদাদের এরকম করে বলো কেন? আরে বলি কারণ তারা তো এত দামি শাড়ি প্রেজেন্ট করবে না।
এই জন্য প্রেজেন্ট করেছিল বললে না তো? আমার কেশব দা নাকি? আচ্ছা তোমার দাদা আমাকে প্রেজেন্ট করতে যাবে কেন? হ্যাঁ, তাহলে কি ওই রেশন ইন্সপেক্টর ঘুরঘুরে অনিল দা? তোমার মাথা এই কাকি আজকে পেরে ফেলবো। কি করবে তুমি? পেরে ফেলবো আজকে। আয় আয় আয়। তোমাকে তো খুনের মতো লাগছে। চোখটা তো লাল টকটকে হয়ে গেছে। আশার মতো লাগছে তোমাকে। তা হবে হয়তো। তুমি তো ঘেমে গেছো। আরে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা খাও তো দাও না। দেবো দেবো, ওটাকে ধরি আগে। আয় আয়। বেশ হয়েছে, একেবারে পরীক্ষাতে গিয়ে উঠে বসেছে। বেশ হয়েছে। খুব মজা লাগছে না? খুব মজা লাগছে। ওকে বসাচ্ছি তো। দেখে মনে হচ্ছে না মাটি চক্কর। কি করলে তুমি এটা? হ্যাঁ, ও তো একদিকে ডানাটা পুরো খসিয়ে দিয়েছো। কি করবো বলো? ওর ফরফরানোর জন্যই তো। দেখেছো দেখেছো কেমন একটা ডানা এখনো ওড়ার চেষ্টা করছে। দেখো দেখো শালা। তুমি জানো না প্রজাপতি মারতে নেই। কেন মারলে কি হয়? ওরা বিয়ের দেবতা হয় না? ও সেই জন্যই নেমন্তন্ন কাটে লেখা থেকে প্রজাপতি নম। প্রজাপতি 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 স্বনির্বন্ধনী। আমি ওটাকে মারতে চাইনি, ধরতেই চেয়েছিলাম। আর শোনো, বিশ্বাস করো, আমি ওটা ধরতে গিয়েই তো ওটা মরল। কি করবো বলো? ওর ফরফরানোর জন্যই তো। যেন গায়ে হাত দিলে কাতুকুতু লাগে, শিরশিরি লাগে। তারপর এগিয়ে দেখি শালি কোথায় যায়। হ্যাঁ, তারপর কোথায় লাগতে কোথায় লাগে, বুকে না পাঁচড়ায়। আর তারপরে ও বলে, ও সুকেন্দা আমি আর পারছি না গো, কি ভীষণ লাগিয়ে দিল। পিঠের যেখানে শেষ, কোমরের যেখানে শুরু, ওই শুরু জায়গাটা ছাড়িয়ে নিজের জল থেকে তাকিয়ে বোঝা যায় তার নিচের অংশটা, ওই নিচের অংশটা, আমার জানা, আমার চেনা। তো ওই জায়গাটা আমাকে পাগল করে দেয়। আমার হাত থেকে আমি কিছুতেই বসে রাখতে পারি না, আমি শুনতে পারি না। এবার বলুন, এই অংশটির মধ্যে কোনো অশ্লীলতা খুঁজে পেলেন কিনা? না, পেলাম। এই অংশটি অত্যন্ত শক্তিশালী একটি লেখানো গেল। তাই ঠিক আছে, তাহলে এবারে 189 পৃষ্ঠাটা খুলুন। খুলেছেন? খুলেছি। দেখুন যেখানে লেখা রয়েছে, মেজদা একটা ঘরে ঝিয়ের মেয়েটার সঙ্গে সেই সব করছিল, আর আমি দেখেছি। না, এই সমস্ত কথাকে এখন আর কোনো মতেই অশ্লীল বলেছ। তার মানে আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এবারে 198 পৃষ্ঠাটা খুলুন। খুলেছেন? দেখুন 198 পৃষ্ঠায় লেখা রয়েছে, যেখানে যে পাশে দাঁড়িয়ে হাপড়ে চুমু খাচ্ছিল, এর মধ্যেও আপত্তিকর কিছুই দেখতে পাচ্ছেন না?
প্রজাপতি নাটকের প্রোটাগনিস্ট সুখেন একটি রব পাচ্ছে এবং এই লেখাটি হয়েছে সুখেনের জবাবে। ফলত এটি অত্যন্ত শক্তিশালী একটি লেখা হয়ে দাঁড়িয়েছে। আর এই দু একটি হাবড়ে চুমু টুমু ওই কারণেই এসেছে বলে আমি মনে করি। 186 পৃষ্ঠাটা খুলুন, দ্বিতীয় কলমের প্রথম প্যাসেজটা দেখুন, এর মধ্যে অশ্লীলতা কিছু খুঁজে পাচ্ছেন কিনা? না, নরনারীর প্রেম ভালোবাসা মানে দৈহিক ভালোবাসা, তো এই তো ভারতীয় সাহিত্যে শাশ্বত কাল থেকে হয়ে আসছে, কেউ তো আপত্তি করে। বেশ, তাহলে এবারে 178 পৃষ্ঠাটা খুলুন। 178 পৃষ্ঠা প্রথম কলমে দ্বিতীয় প্যাসেজটা পড়ুন। ভাসিয়েও দিতে পারি, তাই তো সবাই আমাকে একটু ওই হাতে টাতে রাখতে চায়, আর তার জন্যই তো খাতির যত্ন করে। আসলে ওই পোষা কুকুরের ওপর যেমন নেক নজর থাকে ঠিক সেই রকম, কিন্তু ওরা জানে না, এরা জানে আমি ওদের এক একজনকে শুয়োরের বাচ্চা ছাড়া আর কিছু মনে করি। আমি শুধু ভাবি ওই মেম সাহেবগুলো আমাকে কি ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেমন কুকুরগুলোকে খেলায় আদর করে ঠিক সেই রকম, তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার সেই ছবির কথাটা মনে পড়ে গেল, সেই যে ইংরেজি খিস্তির ছবির বইটা, যেখানে একটা মেয়ে ছেলে আর কুকুরের ছবি ছিল, চকচকে ছাপানো ছবি, আর তাতে ইংরেজিতে কি সব লেখা। নিশ্চয়ই লেখা পড়া জন্য লোকেদের লেখা, এসব লেখা পড়া লোকেদের না ওদের আর যারা কেনে যারা পড়ে তারাও নিশ্চয়ই লেখাপড়ার জন্য এমন লেখা পড়বে কেন? শুধু কি কুকুরের ছবি, এমন কোন জন্তুর জানোয়ার নেই যারা সবাই মেয়ে ছেলেটার ছবি ছিল না। হাতি, ঘোড়া, ষাঁড়, কি করে যে মজা পায়, আনন্দ পায় আমি বুঝি না। আমার সামনে যদি এমনটা কেউ করে না, আমি সব দুজনকে পিটিয়ে মেরে ফেলবো। তুমি মেয়ে ছেলেটাকে তারপর ওই জন্তুটাকে এইবার আপনার অভিমতটা মাননীয় বিচারককে জানান। মেলর্ড, এখানে সুখেন কিছু ছবির কথা উল্লেখ করেছে, সেই ছবিগুলি সে দেখেছে বলে বলছে, সঙ্গে সঙ্গে সে এও বলেছে যে ছবিগুলি তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সে ভাবতে পারে না যে মানুষ কি করে এই ধরনের কাজ করে। মানে ভেবে দেখুন যে এর মাধ্যমে সুখেন পরিষ্কার করে দিয়েছে যে তার মধ্যে গুড সেন্স প্রিভেল করে, এবং সে কারণে এই অংশটি অত্যন্ত দায়িত্বশীল হয়ে গেছে। আপনি বলতে চান আপনি কি এই উপন্যাসকে সমাজের প্রয়োজনীয় দলিল বলে মনে করছেন? মেলর্ড, উপন্যাসটি রচিত হয়েছিল নৈতিক এবং সামাজিক উন্নতির জন্য, এবং আমার মনে হয় এটি মানুষের মনে রেখাপাত করবে, এবং আমি এই বিষয়ে নিশ্চিত। কিন্তু কেউ যদি বলে এটি একটি অপবিত্র উপন্যাস, আপনি তার কি জবাব দেবেন? পবিত্রতা রসায়নের বিষয়বস্তু, সাহিত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই। এভাবে আপনারা আদালতের পরিবেশ নষ্ট করবেন না, প্লিজ।
একটি শব্দ বাদ দিলেও ক্ষতি হবে। এবং আমি বিশ্বাস করি লেখক ছাড়া কারোর অধিকার নেই তার লেখায় হস্তক্ষেপ নেই। এই প্রসঙ্গে আপনাকে আমি স্মরণ করে দিতে চাই যে ভারতীয় সাহিত্যে এ ধরনের উল্লেখ রয়েছে বহুকাল। সে মহাভারতের সময় এই উল্লেখ রয়েছে। এমনকি দেখুন পুরীর মন্দির গাত্রে, খাজুরাহো, কোনারক সর্বত্র এ ধরনের নিদর্শন রয়েছে। কেউ তো কখনো আপত্তি করেন। আসলে সমাজের একটি অংশের সঠিক প্রতিফলন হয় এসবের মধ্য দিয়ে, সে কারণেই এটিকে অশ্লীল বলা চলে না। মিস্টার বাসু, আপনি তো দেখছি সব সাহিত্য সম্পর্কে একটা বিকৃত ধারণায় ভুগছেন, একজন সাহিত্যিক হয়েও। আমার মনে হয় আমার সাহিত্য সম্পর্কে আপনি একটি ভুল ধারণা পোষণ করছেন, একটি ভ্রান্ত ধারণা। আর তাছাড়া আমি এখানে এসেছি একজন উচ্চমানের সাহিত্যের একজন উচ্চমানের অধিকারী। ভুল 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 একটু ভুল হচ্ছে মিস্টার বাসু, একটু ভুল হচ্ছে। আপনি এখানে এসেছেন যেহেতু আপনি সমরেশ বসুর পরিচিত, তাই আপনি তার হয়ে এখানে সাক্ষ্য দিতে এসেছেন। হ্যাঁ, সমরেশ বসুকে আমি চিনি, বেশ কয়েকবার দেখেছি, তবে সেজন্য আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি বাংলা সাহিত্যে। কিন্তু এই শারদীয় দেশ পত্রিকা তো অনায়াসেই ছোটদের হাতে পড়তে পারে, আর ছোটরা এই উপন্যাস পড়লে তাদের যে নৈতিক চরিত্রের অধঃপতন হবে, আশা করি এই বিষয়ে আপনি একমত হবেন। এদেশের যারা তরুণ সমাজ তার একটা আদর্শ বোধের দ্বারা উদ্ভূত, অত সহজে তারা বিচলিত হয় না। আর কোনো একটি উপন্যাসের কোনো একটি অংশ পাঠ করে তার মধ্যে বিকৃত কাম ভাব জেগে উঠতে পারে, মানে পারে এই ভেবেই যদি তাকে নিষিদ্ধ করতে পারে, তাহলে তো মহাভারত বাইবেল এসব অনেকদিন আগে নিষিদ্ধ করে দিতে পারে। এভাবে আপনারা হাততালি দেবেন না, এটা ময়দান নয়, আদালত কক্ষ। এরকম করলে কিন্তু সকলকে বের করে দেওয়া হবে এবং আমি দরজা বন্ধ করে দেব। মিস্টার বাসু, আপনি কি জানেন প্রাচীন পুরাকীর্তি, ধর্মগ্রন্থ, মহাকাব্য এগুলির জন্য আলাদা আইন আছে এবং সেগুলি আইনের দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত? হ্যাঁ ম্যাডাম, এটা আমি জানি। আপনি কি এটা জানেন যে চিকিৎসা বিজ্ঞানের সমস্ত বইয়েরও কিন্তু ওই একই রক্ষা কবচ আছে? হ্যাঁ, এটাও আমি শুনেছি। তাহলে এটাও নিশ্চয়ই আপনি জানেন যে অজন্তা, ইলোরা, খাজুরাহো এগুলির স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলায় সব ওই ধর্মীয় এবং ঐতিহাসিক কারণে আইনের দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। ঈশ্বরকে ধন্যবাদ যে আইনের আশ্রয় নিয়ে হলো এগুলিকে আজও রক্ষা করা গেছে। আপনি কি মনে করেন ওই প্রজাপতি উপন্যাস, ধর্মগ্রন্থ, মহাকাব্য বা চিকিৎসা শাস্ত্রের কোনো পর্যায়ে হবে না? কখনোই প্রজাপতি চিকিৎসা শাস্ত্রের মধ্যে পড়ে না। তবে আজ থেকে 50 বছর বাদে এই উপন্যাসে হয়তো ক্লাসিকের পর্যায়ে পড়বে। আশ্চর্য! আপনি কি সাহিত্যে অবাধ দৈহিক মিলন নিয়ে লেখা হোক এই মতবাদের প্রচারক নাকি? আমি নিশ্চয়ই স্বাধীনতার সপক্ষে। আমি মনে করি লেখক তার চরিত্র নির্মাণ করতে গিয়ে, ঘটনা বিশ্লেষণ করতে গিয়ে কোনো ভাষা যদি প্রয়োগ করে থাকেন সেইটিই যথাযথ। তবে হ্যাঁ, সাহিত্যের এই যে স্বাধীনতা, এতে কখনো নির্বিচার হতে পারে না লাগাম ছাড়া। তবে আইনের আশ্রয় নিয়ে সাহিত্যের মধ্যে যে নীতিবোধ আছে তাই নিয়েই তাকে রেসপেক্ট করতে। কি বলতে চাইছিলেন? আইনের ব্যাপারে কোনো ভূমিকা নেই? এ বিষয়ে আমি তাহলে রবি ঠাকুরকে উল্লেখ করি। রবি ঠাকুর ছিলেন স্বাধীন মতে প্রবক্তা, অথচ তার চোখের বাড়ি উপন্যাসে এক হিন্দু বিধবার সঙ্গে এক পরপুরুষের প্রেমের সম্পর্ক তিনি দেখিয়েছেন। আবার ঘরে বাইরে উপন্যাসে এক অভিজাত নারীর সঙ্গে তার স্বামীর বন্ধুর এক প্রেমের দৃশ্য তিনি লিখেছেন। চতুরঙ্গ উপন্যাসেও একটি চমৎকার প্রেমের দৃশ্য রচনা করা হয়েছে। অস্থির, কদর্য, বলপূর্বক মিলন দৃশ্যে ভর্তি এই প্রজাপতি উপন্যাসকে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সুচারু প্রেমের সঙ্গে তুলনা করতে চান নাকি? আপনি যা বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলুন, তাহলে আমার বুঝতে সুবিধা। আমি যেটা বলতে তাছাড়া দেখুন, এখানে আপনি অশ্লীলতা করুন কোথাও তো বলপূর্বক কারোর ইচ্ছা জড়িত নেই। আপনি মেলট আমার মনে হয় আমার লার্নেড ফ্রেন্ড সম্ভবত উপন্যাসে ওই জিনার অংশের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মিস্টার প্রসিকিউটর, yes, my lord.
আপনি আমাকে স্পষ্টভাবে বলুন উপন্যাসের ওই অংশে কি রয়েছে, আর জিনার কাহিনী বা কি কত পৃষ্ঠা বলুন। আপনি একটু দেখুন এর থেকে কড়াই ছুরি তুলে খাবে তো চল আমার সঙ্গে, সেই সঙ্গে সর্ষে ফুলও দেখতে পাবে। কোথায় কোথায় আমিও দেখবো। তাহলে ওঠো। জেঠু আমি সর্ষে ফুল দেখি আবার আসবো, তুমি রাগ করবে কিন্তু। অসুবিধা না, তোমার লাগেনি তো? তোমার লেগেছে? না আরে একটু লাগেনি। আরে অসুবিধা, তুমি কোথায় যাবে বলছিলে না? আরে চলো না, চলো 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 ধরে ধরে আস্তে 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 বাবা চারদিকে সবুজ হয়ে আছে, কোনগুলো ছিড়ব? আরে অসুবিধা না, আমি বুঝতেই পারছি না কোনগুলো ছিড়ব। আরে করো কি? অসুবিধা। আরে তুমি কি সুন্দর ফটাফট ছিড়ছো, আমি তো ছিড়তেই পারছি না। দাও না, দাও না ছিড়ে, আরে দাও না। দাও। ও সুগন্ধা, সুগন্ধা তুমি না খুব ভালো। দেখো 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 চন্দ্রমণি। সেটা কি করে বুঝলে? মা তোমাকে ভালোবাসি জানি, কিন্তু আজ থেকে আমি তোমাকে খুব 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 ভালোবাসবো। তুমিও তোমার মায়ের মতোই আমাকে ভালোবাসো? মায়ের থেকে অনেক 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 বেশি। তাই? সত্যি? সত্যি। তুমি তো আমার বড়দাকেও এমনটাই ভালোবাসো, তাই না?
এমনি মজা করিস। আর কতজনের সঙ্গে এমন মজাটা করো না? হ্যাঁ কি হচ্ছে? এখন শুধু মজা করবো না কিন্তু। তাহলে কি করবে? কি করবে বলো বলো কি করবে? বলো বলো কি করবে? শ্বশুর লাগবে, আর বাদুর লাগবে, সুবিধা সুবিধা কিছু বলো তো, এমন ব্রিলিয়ান্ট বললো। আমার এই রেস্টুরেন্টের কাজ এখনো বাকি আছে। তুমি চটে ফটফট না করে ঘরে গিয়ে শান্ত হয়ে শোবো ততক্ষণ। আমি আসছি। লেগেছে নাকি? জল 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 জল। চল 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 চল। এখন কেমন লাগছে? তোমার যদি কিছু হয়ে যেত কোনো কারণ ছাড়াই আমি খুনি হয়ে যেতাম। সত্যি মরে যেত তখন বাবা মাকে গিয়ে বলতে শুনি বলতাম বলতাম জিনা তো অনেকক্ষণ আগে আমার কাছ থেকে চলে গেছে, আমি তো অন্য কাজে গেছি, বেরিনি এখন। जी चाहे जब हमको आवाज दो हम भी यहाँ हम दो यहाँ जीना यहाँ। তবে রে তুমি তো ভীষণ দুষ্টু। এখনো বোঝেনি তো? না বুঝিনি। তাহলে চলো আরো ভালো করে বুঝিয়ে চলো। আপনি কি মনে করেন না যে সুখেন আর জিনার ওই চরম অশ্লীল অংশটা এই উপন্যাসের জন্য কি একান্ত প্রয়োজনীয়? আমি তাই বলি, যদিও আমার বলা উচিত নয়, কারণ এটিকে আমি মনে করি ওই উপন্যাসেরই একটি অঙ্গ, আলাদা করে। আপনি এরকম ধরনের কথা বলতেই পারেন, কারণ আপনার বিশ্লেষণটা না সঠিক নয়। এই অংশটি অশ্লীল এবং চরম কদর্য। আই বেগ টু ডিফার। করবেনই তো, কারণ আপনি এই অংশটি ভালো করে পড়েননি, তাই আপনি কথা বলছেন। আমি খুব ভালো করে বারবার করে পড়ে যাবে বলছি, এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এবারে একটি অংশ পড়ছি, আপনি দেখুন গুরুত্বপূর্ণ অংশটা। হ্যাঁ,
জিনা উ করে উঠল, বলল সুরসুরি দিও না। আমি বললাম সুরসুরি দিইনি তো, বলেই আমার হাতটা ওর বুকের ওপরে তুলে দিলাম। তারপর আমার মুখটা নামিয়ে আনলাম ওর ঘাড়ের কাছে, আর জিনা কোমরটাকে ঢেউ খেলিয়ে হিস হিস করে উঠল। আমার নেশা তখন চরমে। জিনা প্রজাপতিটা হাসতে হাসতে কাত হয়ে পড়ল, আর আমি আমার ঠোঁটটা ওর ঠোঁটের ওপরে চেপে ধরলাম। তারপর আমার বাহাতটা ঢুকিয়ে দিলাম ওর ঘাড়ের কাছ দিয়ে। এরপরেও আপনি বলবেন যে এই বিশ্লেষণ অশ্লীল নয়? আমি এর আগেও আপনাকে বলেছি অংশটি কেন গুরুত্বপূর্ণ। আবারও ওই জিনার অংশটি সাহিত্যিক সবরেশ বসু সেই সময়কার একসঙ্গে হঠাৎ বৈদ্যুতিক বিরুদ্ধে তীব্র ইঙ্গিত করছে। এই সমস্ত হঠাৎ বৈদ্যুতিক মানুষগুলো, বড় লোকগুলো, এদের কোনো ন্যায় নীতিবোধ নেই। এরা মেয়ের বয়সী মেয়েকেও ছাড়ে, ফলে নিজের স্ত্রী কন্যাকেও রক্ষা করতে পারে, হয়তো চায়ও এটাও করতে পারে। তো এই যেসব সমাজ বিরোধী মজুদদার, কালোবাজারি এইসব মানুষদের বিরুদ্ধে এই যে সমাজবদ্ধ তার তীব্র শ্লেষ কটাক্ষ করেছেন, এই কারণেই এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভুল 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 মিস্টার বাসু, আপনি ভুল ব্যাখ্যা করছেন। অবজেকশন। অবজেকশন না, আমার লাইনের ফ্রেন্ড মাননীয় স্বামীকে দিয়ে তার নিজের মনে কথা বলতে বাধ্য করছে। অবজেকশন সাসপেন্ড। আচ্ছা মিস্টার বাসু, আপনি প্রতিভা বসুকে চেনেন? হ্যাঁ, একজন প্রতিভা বসুকে আমি চিনি, যিনি আমার স্ত্রী। বেশ। আচ্ছা, ওই শারদীয় দেশ পত্রিকায় 51 নম্বর পৃষ্ঠায় 2 নাম 1 শিরোনামে একটি গল্প প্রকাশিত হয়েছিল, সেটি কি আপনার স্ত্রী লেখা? হ্যাঁ, ওটি আমার স্ত্রী প্রতিভা বসুই। আচ্ছা, ওই পত্রিকাতে তো আপনারও একটি লেখা বেরিয়েছে। আগে 130 পৃষ্ঠায় আমারও একটি লেখা বেরিয়েছে। তা এই জন্য কি আপনারা টাকা পান? হ্যাঁ, আমি এবং আমার স্ত্রী দুজনই এর জন্য টাকা পাই। ও, তা শারদীয় দেশ পত্রিকার নাম কত? 3.5 প্রচ্ছদেই লেখা আছে। তার মানে মিস্টার বাসু, লেখকের সঙ্গে প্রকাশক এবং মুদ্রকের সম্পর্কটা স্বভাবতই বেশ বন্ধুত্বপূর্ণ, তাই তো? স্বভাবতই কেমন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে তো বেশ কয়েকবার ভুগতে হয়েছে। মিস্টার বাসু, সাহিত্য কি? সাহিত্য হচ্ছে ভাষার মাধ্যমে মানব মনের অনুভূতির প্রকাশ। আর সাহিত্যে অশ্লীলতা সম্পর্কে আপনার মতামত কি? কোন রচনা যদি প্রসাদ করে সাহিত্য হয়ে ওঠে, তখন তাকে আর অশ্লীল বলা চলে না। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, 1967 অক্টোবর থেকে 1968 নভেম্বর পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কেন, ওই সময় বেশিটাই আমি কলকাতাতেই ছিলাম। তা এই সময়ের মধ্যে আমাদের সমাজের এই প্রেক্ষিতে কি এমন পরিবর্তন হয়েছে মিস্টার বাসু, যে তারপর সাহিত্যে দৈহিক সম্পর্ক নিয়ে কোনো নিয়ন্ত্রণের কথা বললে আপনি বিস্ময় প্রকাশ করছেন? হয়েছে, অনেক পরিবর্তন। স্বাধীনতার পর নারী পুরুষের সমান অধিকার স্বীকৃত হয়েছে। হিন্দু ম্যারেজ অ্যাক্টে ডিভোর্সকে মেনে নেওয়া হয়েছে। মেয়েরা অনেকেই উচ্চ শিক্ষা নিচ্ছে এবং তারা উচ্চ পদে আসীন হচ্ছেন, চাকরি করছে। হ্যাঁ, অন দ্য কন্ট্রারি, বেশ কিছু ছেলের চাকরিও চলে যাচ্ছে, ফলত একটা হতাশা সৃষ্টি হচ্ছে। আর ঠিক এই সময়ে ভারতের মাটিতে একদল রাজনৈতিক নেতার জন্ম নিয়েছেন, যারা দেশের চেয়ে নিজের ভালো লাভ বেশি হয়েছে। ওই সমস্ত হতাশাগ্রস্ত যুবকদের নিয়ে তারা রাজনীতি করছে। ওদের মূল্যবোধ হয়ে যাচ্ছে কোনো, ফলত ওই সমস্ত কথাগুলো কথার কথা হয়ে থাকছে। স্বাধীনতা কাজেই বিবাহ এবং এই সংক্রান্ত অন্যান্য বিষয় আমাদের নতুন করে আবার ভাবতে হচ্ছে। এই সমস্ত হতাশাগ্রস্ত রববাদ ছেলেদের আপনি ছিলেন? না, খুব একটা যে চিনি তেমনটা নয়, তবে এদের কয়েকজনের সঙ্গে পরে আমার আলাপ হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে বুঝেছি যে একটু সহানুভূতির সঙ্গে মিশলে এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব। তবে হ্যাঁ, এরা যে রববাজ হয়ে উঠেছে তার জন্য এরা দায়ী নয়। এদের জন্য দায়ী হচ্ছে এদের পরিবার, সমাজ এবং সরকার। বেশ, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ। পরবর্তী সাক্ষীকে ডাকা হোক। মিলর আমাদের পরবর্তী সাক্ষী।
কবি ও ডক্টর নরেশ গুহ। থ্যাংক ইউ ম্যাডাম। সাক্ষী নরেশ গুহ হাজির, সাক্ষী নরেশ গুহ হাজির। আপনার নাম? নরেশ গুহ। আপনার পরিচয়? আমি 1966 সাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের বিভাগীয় প্রধান। এছাড়া বাংলা সাহিত্য এবং বিশেষত রবীন্দ্র সাহিত্য সম্পর্কে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ও আকাশবাণীতে বক্তৃতা দেন। আচ্ছা, আপনাকে এখানে কেন ডাকা হয়েছে আপনি জানেন নিশ্চয়ই? অবশ্যই জানেন। সাহিত্যিক সমরেশ বসু আমার পরিচিত। আমি ওনার লেখা অনেক বই পড়েছি। আমার বিচারে উনি খুবই শক্তিশালী সাহিত্যিক। ওনার প্রজাপতি উপন্যাসটা আমি পড়েছি। প্রজাপতিকে কোনো মতেই অশ্লীল বলে আমার মনে হয়। থ্যাংক ইউ ম্যাডাম। আমার আর কিছু জিজ্ঞাসা করবেন? আচ্ছা ডক্টর গুহ, আপনি তো সাহিত্যের বিচার করেন, সেই অর্থে আপনিও একজন বিচারক। তাহলে আমাকে একটা কথা বলুন তো, এই উপন্যাসে কোন রকম সাহিত্যিক কৌশল আছে বলে কি আপনি মনে করেন? দেখুন, সাহিত্যিক কৌশল বলতে এমন কিছু বোঝায় যেন তা আরোপ করে দেয়া যায়। ওই কৌশল শব্দটাতেই আমি আপত্তি জানাচ্ছি। আমার মতে এখানে কোনো কৌশল গ্রহণ করা হয়নি বা কোনো কিছু জোর করে আরোপ করে দেওয়া হয়নি। মিস্টার প্রসিকিউটর। থ্যাংক ইউ ম্যাডাম। ডক্টর নরেশ গুহ বলুন। আচ্ছা, প্রজাপতি উপন্যাস অশ্লীল নয় কেন? এই উপন্যাসে সমাজের সমালোচনা করা, সেদিক থেকে দেখলে এই উপন্যাসের একটা নৈতিক মূল্য আছে। আমি আমার মতামতের সপক্ষে এই উপন্যাসের একটি বাক্য আপনাদের সবাইকে একটু দেখতে দেব। ওই শারদীয় দেশ পত্রিকাটা একটু দেবেন? একশো 80 পৃষ্ঠাটা একটু সবাই দেখুন। এখানে লেখা রয়েছে যে দুর্বা ঘাসের উপর প্রজাপতিটা আমার প্রিয় আছে। যে প্রজাপতি প্রেমের প্রতীক, লেখক তাকেই এখানে উপস্থিত করেছে। নিজের জীবনে ছোটবেলায় ভালোবাসা প্রেম পায়না নাই, তার বাবা এবং দুই দাদা নিজেদের স্বার্থ স্বীকৃতি তাই তাদেরও স্নেহতা কোনো কিছু পাই না। এমনকি মিলন, সে তো তার মায়ের ভালোবাসা ছোটবেলা থেকে তার চারপাশে যেসব মানুষজন সে দেখেছে তারা প্রতিনিয়ত জীবনের মূল্যবোধগুলোকে নাকচ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে বারবার। আমার ডাক নাম টুকু, বড়দা পিকু আর মেজদা নিকু। আর আছেন আমার বাবা। মাই একমাত্র বাবার সবচেয়ে কাছের বন্ধু, মানে প্রয়োজনে রাতের ওষুধ। মাকে আমি কখনো কাছে পেতাম না, জানেন। মানে সব সময় মা ওই রান্না বান্না, বাগান করা, বাড়ির অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আর বাবা যদি থাকতো তাহলে তো মাকে তিনবার চাই। তখন এই সুলাদাই একা হাতে সব কাজ সামাল দিত। বাবার অন্য কোনো নেশা ছিল না, জানেন। মদ না, মেয়ে ছেলে না, শুধু বউ, ঘুষ আর লোকের তেলানি। মা মারা যাওয়ার পর থেকে বাবা যেন কেমন একটা অন্যরকম হয়ে গেছে। আগে কথা বলতো না, এখন যেন সহ্যও করতে পারে না, সব সময় নিজের মধ্যে ডুবে থাকে। আমি বলছি অনশন মঞ্চটা ওই মাঝখানে করতে হবে কেটে। না, মাঝখানে করবি না, ওটা তুই সাইডে করবি, লোকে খুব অসুবিধা। মাঝখানে না করলে হবে না, তুই তো বুঝতেই চাইছিস না। আর এই হচ্ছে আমার দুই গুণধর দাদা, আমারই কলেজে পড়ে।
কিন্তু নিজেদের কাজ নিয়ে সদা ব্যস্ত। আমি তোকে একটা কথা বলছি, কলেজে আমাদের ছেলে মেয়েদের সংখ্যাই বেশি, তাই আমার কথা তোকে মানতে হবে। বললেই হলো। হ্যাঁ বল, ওরা দলে ভারী বলে দেখো তাই তাই এ দাদা কি আমি তো তোর ভাই নাকি? ছাত্র ভাই, ওই রাজনীতিতে কেউ করে ভাইও না দিদিও না। সামনাসামনি হলে তর্ক ঝগড়া লেগেই আছে। আলাদা কলেজের আলাদা ইউনিয়নের দুই আলাদা মাতব, মানে নেতা। কিন্তু ওদের রাজনীতি তো আমার নখদর্প। আমি বলছি তোকে চোঙা লাগাতে বারণ করছি, চোঙা লাগালে লোকের খুব অসুবিধা, তুই ওখানে বক্স লাগাবি। বক্স লাগালে হবে না, চোঙা না লাগালে সবাই শুনবে কি করে? তখন থেকে তোকে আমি বলছি তুই আমার কথা কিছুতে লেগে যা নারদ লেগে যা নারদ। একটা মূর্খ কথা, একটা গুন্ডা একটা অসভ্য মাতাল কথা। এই চল তো পাশের ঘরে চল, ওখানে গিয়ে সব ঠিক আছে, কিন্তু তুই তো আমার কথাটা শুনতেই চাস। তোরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? তোরা তো একটা বয়স আমার থেকে কারোরই বেশি। বড়দা মানে পিকু আমার থেকে 3.5 বছরের, যদিও বলে চা তুকোর খচ্চর একটা কেমন মেয়ে মানুষ মার্কা চেহারা। মেয়ে মানুষ মার্কা চেহারা দেখলি না, মেয়েরা কেন যে এত খাই করে আমি বুঝিনি। আর মেজদা আমার থেকে 2 বছরের বড়, কিন্তু একটা হেংলা কুকু সালা, যা পায় তাই খায়। নইলে ওই ঝিয়ের মেয়েটাকে ওরকম খামচে ধরে। এই হচ্ছে আমার 2 দাদা, গুণধর 2 দাদা। যদিও আমাকে ওরা দলে টানার চেষ্টা করে, কিন্তু আমি ওসব দল টল বুঝি। আরে তোরা নিজের আগে কি দেখ, তোরা একটা ল্যাংটা হ্যান্দাবাজ। তোরা আমাকে কি শেখাবি, কি করে নেতাগিরি ফলাবি? আমি শালা আছি আমার নিজের মতো, কলেজ যাচ্ছি, আড্ডা মারছি, চা সিগারেট খাচ্ছি অন্যের পয়সা, সিনেমা দেখছি মেয়েদের পটিয়ে, একটু এত দিলালিও করছি না, কোনোটাই প্রেম টেন। আসলে কলেজটা তো কোএডুকেশন, একটু হিরো ভাব থাকলেই না এমনি মেয়েরা পটে যায়। তাছাড়া দলাদলি আর মারামারিতে তো সবাই আমাকে গুরু বলেই মানে। আমারও একটা দল আছে জানেন, কলেজে একটা দল। তবু যখন মাঝে মাঝে ঘরের মধ্যে আমি একা বসে থাকি দুপুরবেলা, তখন আমার কিরকম হতে থাকে, বুকটা দূর করে, হাত পা গুলো কেমন ঠান্ডা হয়ে যায়। যেখানটা বসে থাকি সেখানটাই বসে থাকতে ইচ্ছা করে, উঠতে পারি না, মনে হয় যেন কেউ একটা ঘাড় মুখ কি যেতে, আমি দম নিতে পারি না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আছে, আমার হাত পা গুলো করতে থাকে, আমার চোখে যেমন একটা জল বেরিয়েছে, তখন আমি লাফ দিয়ে উঠি, লাফ দিয়ে সারা ঘর জুড়ে লাফালাফি করতে থাকি, দৌড়তে থাকি, এমন করে চিৎকার করি সবাই বাড়ির লোকজন চকিয়ে যায়। অর্থ দেখি আমার ইচ্ছে চোখ সেটা আপনি ওকে জিজ্ঞেস করে দেখুন। কলেজে একটা ছেলে মাথাঘাটি এসছে, সেটা বলেছি বলে আমাকে মারতে শুরু করলো। শুনেছি এটা একটা গুন্ডা হয়ে উঠেছে, তোকে ও এখন মেরেছে এভাবে? হ্যাঁ, দাদাকে এভাবে মারা, বেরো, বেরিয়ে যাও তুমি এ বাড়ি থেকে। এ বাড়িতে এসব গুন্ডামি চলবে না। এত বড় সাহস তোমার, বাড়ির মতো মারামারি করছো। আমি তোকে কিছু বলিনি, ওই তোমাকে মারতে এলো। চুপ করো, কোনো কথা শুনতে জানে তোমার মুখ থেকে। তুমি চলে আমার তোমার সামনে থাকে এক করি লোকের এই বাড়িতে কেন পড়ে আছো? মা মারা যাওয়ার পর এই বাড়িতে তোমার কেউ নেই, তুমি এখন চলো বলছি, চলো চলো ছাড়ো। দাঁড়া, দেখাচ্ছি আমি তোকে কি করে সাহায্য করবো।
এই বাড়িতে এসব কিছুতেই সহ্য করবো না। বাড়িটাকে একেবারে নরক করে তুলেছে। আমি একটা বিহিত করবই। হ্যাঁ, আমিও সেটা বলছি, এর না একটা বিহিত করা দরকার। অনেক না ওই যে মানে এইভাবে বাড়িতে কোনো মারামারি কর, ঠোঁট পেটে রক্ত বেরোচ্ছে। বললাম তো, আমি এ বাড়িতে এইসব ছোট লোক আমি কিছুটাই সহ্য করবো না। যার যা খুশি করে যাবে আমি একদম টলারেট করবো না। ইউ অল মাস্ট মেইনটেইন দ্য ডিসিপ্লিন। আর নুকু, আমি তোকেও বলি, দেখ বাড়ির বাইরে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে বাড়িতে কোনো আলোচনা করার দরকার ছিল, তাই না বাপি? না, আমি বলছিলাম যে দেখ কলেজে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে বাড়িতে আলোচনা করা কি দরকার? হ্যাঁ, তুই যখন সে কথা বলবি, তোদের দলের ছাত্ররা ওদের দলের সঙ্গে নিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে আমাদের কণ্ঠসা করার জন্য। তাই তুই কোনো তর্ক ঝগড়া আমি শুনতে চাই না, কারণ এর মধ্যে থাকা চলবে না। I don't like all this bloody fools. তোমাদের বাড়িতে রোজ যায় নাকি? রোজ না হলেও প্রায় তো একবার হলো ঘুরে যান। এই তো অনশনের পর, অনশনের পর তো সবাই একবার হলো ঘুরে গেছে, শুধু আপনি বাদে। তারপরে মনে হলো ওই অনশনের সময় কোনো অন্যায় করে ফেলেনি তো, তাই হয়তো আপনি রেগে গেছেন, তাই চলে এলাম। না, তেমন কিছু না, আমার ভালো লাগে না। শরীর খারাপ না, ঠিক আছে, আমি ঠিক আছে। মাসিমা চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না, তাই? নিজেকে আজকাল একা একা লাগে। জানি সেদিন যখন ওই অনশনের সময় তাঁবুর মধ্যে ওই রাতে যখন আপনি অঘরে ঘুমোচ্ছিলেন, চাঁদের আলো এসে পড়েছিল আপনার মুখের ওপরে, আমি অবাক হয়ে আপনাকে দেখছিলাম আর ভাবছিলাম মনে মনে যে ছেলেটার কলেজে এত দাপট, প্রত্যেকটা কলেজ যাকে সবাই ভীষণভাবে ভয় পায়, প্রত্যেকটা ইউনিয়ন যাকে নিজের দলে টানার জন্য প্রাণপণ চেষ্টা করে, সেই ছেলেটা আর এই ছেলেটার মধ্যে তুমিও তো কোনো ইউনিয়নে যোগ দাওনি, অথচ তোমার সাথে সবার কেমন একটা বন্ধুত্ব। সেদিক থেকে ভেবে দেখলে তোমার ভাবনার মিল আছে।
তফাৎ শুধু তোমার চারপাশে সবাই ঘুরে বেড়ায় আর আমাকে দরকার না হলে এড়িয়ে যায়। সে তো আপনি কলেজের হিরো। হিরোর কাছে আসতে কি সবাই সাহস পায়? কিন্তু সেই হিরোকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখলে চলে? কলেজের মেয়েদের তো করুণ অবস্থা। বাদ দাও তো ওদের কথা। তোমার মধ্যে কি যেন একটা আছে, কি যেন একটা আছে, কিন্তু সেটা কি আমি কেন মনে হয় এরকম? সেই অনশনের দিন থেকে তোমাকে আমি দেখছি, তার আগে আমার এরকমটা মনে হয়নি। আচ্ছা, এখনো আমাকে অন্যরকম লাগছে? অবশ্যই। তোমার মধ্যে কি যেন একটা আছে, কিন্তু সেটা ঠিক কি আমি বুঝে উঠতে পারছি না। সেটা আগে নিজে বুঝুন, তারপর না আমাকে বোঝাবেন। কিন্তু আমার মনে এরকম কেন হচ্ছে বলতো? তুমি কি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো? বলো না, কি হলো? তোমাকে আমার অন্যরকম লাগে কেন বলো না। আরে বলো না, কেন আলাদা লাগে তোমাকে? সরি, অন্য মেয়েদের দিকে তাকালে বা তাদের ছোঁয়া পেলে যেমনটা মনে হয় তোমার প্রতি আমার তেমনটা মনে হয়। তুমি সেদিন যখন আমাকে অন্ধকারে জড়িয়ে ধরে নর্দমার কাছে নিয়ে গেলে, সেদিন থেকেই আমার অন্যরকম মনে হয়েছে, একেবারে অন্যরকম। সেদিন তো অনশনে কাহিল হয়ে আপনার দাঁড়াবার ক্ষমতাটুকু ছিল না, তবুও আপনি একা একা বাইরে বেরোতে চেয়েছিলেন। আমি ভাবতেই পারিনি তুমি আমাকে পেচ্ছাপ করাতে, না মানে বাথরুম করাতে নিয়ে যাবে। কিন্তু এই শব্দটাই বলেছিলেন, মুখ দিয়ে বেরিয়ে গেছিল তুমি। তাই তো আপনাকে একদম শিশুর মতো মনে হচ্ছিল। তাই বুঝি তুমি আমাকে গ্লুকোজের জল খাইয়ে তোমার আঁচল দিয়ে আমার মুখটা মুছিয়ে দিয়েছে? বাবা, সব মনে আছে দেখছি। তবুও তো আপনি আমাদের বাড়িতে একবারও গেলেন না। ইচ্ছে করেনি, কিন্তু তোমাকে দেখতে ইচ্ছে করতো রোজ। শুধু দেখতে নাকি অন্য কিছু ইচ্ছে করতো? বললাম তো, অন্য মেয়েদের মতন তোমাকে নিয়ে আমার ইচ্ছে করে না। বললাম তো। এখন যেমন তোমার বুকে মুখ লুকিয়ে আমার কাঁদতে ইচ্ছা করছে। আমাকে যেতে হবে এবার। যাবেন আমার সাথে? যাবেন না? যাবেন নাকি?
থাক, আজ না। সময় পেলে তুমি এসো, যদি ইচ্ছে করো। আমি অপেক্ষায় থাকবো। ডক্টর গুহ, আমি খুব নির্দিষ্টভাবে জানতে চাইছি 10 থেকে 18 বছর বয়সের ছেলে মেয়েরা এই উপন্যাস পড়লে তারা খারাপ হয়ে যাবে না বলে আপনি বিশ্বাস করেন? বিলক, আমার একটি 11 বছরের মেয়ে, সে বিভিন্ন বইপত্র পড়তে বেশ ভালোবাসে। প্রজাপতি উপন্যাসটা অন্যান্য বইয়ের সঙ্গে আমার টেবিলের উপর রাখা। মনে রাখবেন, আমি কিন্তু শারদীয় দেশ পত্রিকার কথা বলছি। আমি বলছি ছাপানো বইটি রাখা আছে আমার টেবিলের উপর। আমার মেয়ে কিন্তু একটি বারের জন্য সেটা ছুঁয়ে দেখে। এর থেকেই বোঝা যাচ্ছে যে ছোটরা সাধারণত বড়দের উপন্যাস পড়ে না। আমি শুধু একটি দৃষ্টান্তের কথা আপনাকে বললাম, এছাড়া আরো অনেক উদাহরণ ও তথ্য আপনাকে জানাতেই পারি। বেশ, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। The court is adjourned for the day. পরবর্তী শুনানির দিন মামলার রায় ঘোষিত হবে। কি করছেন এই অন্ধকারে বসে বসে? হ্যাঁ, কি করছে? এই খোঁজে তোমার দরকার নেই। আমি আলোটা আবার জ্বালাচ্ছি। না না, বারণ করছি, বারণ করছি। জ্বালিও না, জ্বালিও না, জ্বালিও না। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হলো? সেই খোঁজে তোমার দরকার নেই। আমি জানতাম এটাই আমার শেষ বছর, আর হয়তো পরীক্ষায় বসতে পারবো না। তাই তো আমি ওই কলেজের হাই বেঞ্চের ওপর ছোড়া গুজে বই খুলে লেখার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা শুনলে আপনি রেগে যাবেন, এটাও আমি জানতাম, কিন্তু আমার তো কিছু করার নেই, তাই না? আচ্ছা আচ্ছা, আমি মদ খেয়ে বাড়ি এলে আমাকে কিছু বলেন না কেন? কেন রাগ করেন না? আপনি আমাকে যেদিন প্রথম বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন না, সেই দিনই আমি প্রথম মদ খেয়েছিলাম।
হ্যাঁ চুপচাপ শোন, বিশ্বাস করুন সত্যি বলছি, তুমি এখন যাও। আপনার উপর আমার সবচেয়ে বেশি রাগ, তাই আমার উপরে রাগ। হ্যাঁ কেন কেন এনেছিলেন আমাকে? এনেছিলাম মানে কেন জন্ম দিয়েছিলেন আমাকে? না পাজলামে না, এটা পাজলামে না। আমি জানতে চাই আপনার কাছে আপনি আমাকে কেন এনেছিলেন, কেন? আচ্ছা আপনি কি জানতেন যে আমি আসবো, এই সুখে আসবো? আমি বলুন, এটা কেউ জানতে পারে না। জানতে পারেনি এনেছিলেন কিসের জন্য? আমি তো এনেই খালা। এখন এই আমি সুখের এখন কি করবো? কি করবো বলে দিন, এটা আপনি বলে দিন আমাকে, বলুন বলুন। তুমি তো তুমি, আমি জানতাম না আমি কেন জন্মেছি। নিশ্চয়ই আপনার বাবা জানতেন না? আমার বাবাও জানতেন না। এটা কেউই জানতে পারে না, তাই বলতেও পারে না। জানতেও পারবে না, বলতেও পারবে না, শুধু আনতে পারবে, আনতে আনতে। তারপরে চ্যালেঞ্জের ব্যাপার। তারপরে সে মরুক বাঁচুক কষ্ট পাক, যার যা কিছু তাই হয়ে যায়। আমি এখন যাও কেন? আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, তাই না? বললাম তো যাও এখন। যাও। যাবো না, আমি যাও, আমি শুনতে চাই আপনার কাছে, আমি শুনতে চাই। আমি আলোটা জ্বালাচ্ছি, একবার আপনাকে আমি দেখতে চাই। না না না, বারণ করছি, জ্বালিও না। কি হয়েছে আপনার? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আপনার 3 ছেলের মধ্যে সবচেয়ে বেশি কাকে ঘেন্না করেন? এটা কিন্তু আপনাকে বলতেই হবে, চুপ করে থাকলে হবে না। এটা কিন্তু আপনাকে তুমি তো জানো আমি মাকে কতটা ভালোবাসি, তুমিও মাকে ভালোবাসো, তাই কিন্তু এই লোকটা বাচ্চা, এই লোকটা আমাদের মার কাছে আসতে দিতে না। এই লোকটা চুপ করো, চলো বলছি, তুমি তো প্রশাসন ছাপিয়ে দিয়েছ। আমি কিন্তু উপন্যাসটা লেখা যখন শুরু করেছিলাম তখন এসব কিচ্ছু ভেবে লেখা শুরু করিনি, সত্যি। এই জন্যই তোমার লেখাটি এত তীক্ষ্ণ হলো। হ্যাঁ, আমার মনে হয় এই উপন্যাস মুখোমধ্যে সূচনা করে। তুমি যথার্থ অনুমান করছো। দেখো, সাহিত্যের কাজ তো শুধু বিনোদন নয়, সাহিত্যের কাজ হচ্ছে প্রকৃত ছবিটি তুলে ধরা। হ্যাঁ, এতে করে হয়তো প্রশাসন রাগ করতে পারে, আর হয়তো তোমার কোনো অত্যাচার নামিয়ে আনতে পারে, কিন্তু সেসব ভাবনা চলবে। আমাদের কাজটা করতে। হ্যাঁ, ঠিক এই কথাগুলো ক্লাসে আমাদের বলবে। আমার কিন্তু এখন স্পষ্ট
এখন নিশ্চয়ই সেই কথাগুলো তুমি বলো। হ্যাঁ, অবশ্যই, তবে আপনার মতো এত উদ্বুদ্ধ করতে পারি কিনা সেটা এই সমস্যা তুমি কিন্তু তোমার লেগে থাকো, ঠিক আছে? বিচার আর অনেক ধন্যবাদ লাগছে। তুমি একটু কাজের কথা বলছি। হ্যাঁ, আমি ওই একটু তুমি যাও, তুমি এগো, আমার একটু হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক আছে আসছি। দেখো সাহিত্যের আলোচনা যেভাবে হোক না কেন সমস্যা আরে বাবা, আমি তো ওটা তোমার জন্যই। শান্ত হও না। গুন্ডা, শুধু সবাই আমাকে বলে গুন্ডা। আমিও বলবো, গুন্ডাকে গুন্ডাই বলবো। ঠিক আছে বাবা, আমি গুন্ডা হয়েছে, গুন্ডা হয়েছে, তাই বলে অত সুন্দর প্রজাপতিটাকে মারতে হবে? আরে বাবা, আমি তো ওটা তোমার জন্যই তো। একদম চলে না। কত করে বলেছিলাম মেরো না, এটাকে মেরো না। তো বোঝালে না রাক্ষস কোথাকার। তোমাকে যদি কেউ ওরকম ভাবে হাত বড় করে ফেলে রাখে। প্রজাপতি মারতে নেই, ওটা বিয়ের দেবতা হয়। তাই এক ছক্কা উঠালো মানে? ও তুমি বুঝবে না, ও আলাদা জগতের ভাষা, ও তুমি বুঝবে না। আমি তোমাকে শুধু মুচু মুচু করি। এই মুচু মুচু মানে জানো? হ্যাঁ, অসভ্য কোথাকার। আরে ঠিক আছে বাবা, আমার অন্যায় হয়েছে, যা পাবে আমার হয়েছে, ঠিক আছে, কান ধরছি। বলে না তো আমার মানে মানে এসে এই আমাকে এক কাপ চা খাও, খাও না প্লিজ, প্লিজ খাও। পারবো না। শিখা, এই শিখা, 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 আমি সারা জীবন তোমার করতে তোমার জন্য অপেক্ষা। তুমি শুধু আমার শিখা, শুধুই আমি তোমাকে আমার মনের ভিতরে আঁকলে রেখে দেবো, আঁকলে রেখে দেবো শিখা, দেবই তুমি শুধু আমার শিখা। যাও। বেশি একটা চুমু খাবে? খাও না প্লিজ। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।
তুমি একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না? না মানে তোমার শাকের ছুটকা বাদরটাকে তুমি বলেছো তোমার বড়দা 100 কুইন্টাল চাল আর 100 পাউন্ড বেবি ফুড লুকিয়ে রেখেছে? কেন মিথ্যা বলেছি নাকি? সত্যি হোক আর মিথ্যে, তোমার বলার দরকারটা কি? তুমি জানো না ওদের দোষটা কেউ দেখবে না, তোমার বিচার করবে শুধু। তুমি ওদের চেনো না আজকালকার। আমি ওসব জানি না, যেটা সত্যি জানি সেটা বলেছি। ওরা আমার পিছনে লাগতে আছে কেন? আমি সব জানি না। জানতে তোমাকে হবে। তুমি সুটকাকে বলেছো, সুটকা তো সবাইকে বলে বেরিয়েছে। তোমার বড়দা তো কাল রাতে আমার বাড়িতে ছুটে এসেছিল, বলে গেল। টুকু কোথায়? না টুকু কোথায়? ও সুটকাকে বলে বেরিয়েছে আমি চাল বেবি ফুড এগুলো সব লুকিয়ে রেখেছি। না তুমি সরকারি গায়ে পা দিচ্ছে, ওকে তুমি সাবধান করে দিও। নিজের ভাই বলে তুমি ওরা তোমাকে বলতে এসেছিল কেন? তোমার নামে সব নাম তো আমাকেই শুনতে হবে। নতুন না কি ওরম করে তাকিয়ে আছো কেন? সবাই জানে যে একমাত্র তুমি আমার কথা শোনো আর আমি তোমাকে সব কিছু বলতে পারি। তাই যা মনে হয় সব আমাকে এসে বলে যায়। আমি তোমার বড়দা সুটকার নামটা বলে গেল। বড়দা তো চোখ লাল করে এসেছিল একেবারে। সেই জন্য বড়দা গতকাল রাত্রে বাড়ি ফেরে চোরাই মাল পাচার করতে গিয়ে ভোর রাতে ফিরেছে। কিন্তু আমি তো শালা সুটকা চোরের বাচ্চাটাকে ছাড়বো না। ও শালা আমার সঙ্গে দিল্লালি করলো। হ্যাঁ বেশ করেছে সুটকা, ওর নিজের কাজ গোছাচ্ছে। ওকেও কোনো না কোনো একটা দলে যোগ দিতে হবে, তোমার মতন নাকি? শোনো তোমাকেও কোনো একটা দলে যোগ দিতে হবে, নইলে টিকতে পারবে না। তুমি জাস্ট টিকতে পারবে না। গেলে কি হবে? হ্যাঁ আর ওরা কি? ওরা সত্যবাদী যুধিষ্ঠির? হ্যাঁ আমি কিছু জানি না বুঝি নাকি? কানা বলে কি আমি সবকিছু জানি না? হ্যাঁ চালাই নিজের ধান্দাটাকে চালাই। তোমার টাকার দরকারটা কি? আর ওরাই বা আমাকে চাটা বলে কেন? গুন্ডা বলে কেন? তুমি তো জানতাই, তুমি কি ভালো না? তুমিও না খুব একটা বলে জোর দাও। সবাই তোমাকে শত্রু বলে মনে করছে। সবাইকে তুমি শত্রু বানিয়ে ফেলছো। আমার ভালো লাগছে না। শোনো না, আমি যদি এসব ছেড়ে দিই, মানে কোনো গুন্ডামিও করবো না, মস্তানিও করবো না, সব ছেড়ে দিই, কি করবে তুমি? আমি জানি না কি করবো। আমি জানি কি? শোনো, তুমি একটা দলে যোগ দাও। হ্যাঁ দলে যোগ দাও। যোগ দিলে কি হবে? যোগ দিলে দল তোমার পাশে থাকবে, প্রয়োজনে অনেক লোককে পাশে পাবে তুমি।
সমস্যা করবো আমি। আমার পৌরবে শিখা শিখা আমার বাচ্চা কাচ্চা হবে। শিখা আমি কি বিড়বিড় করছো তুমি? যাই, কারখানা ম্যানেজার চুবরাকে বলে দেখি একবার। যাবে? যাও যাও, সাধারণ মানুষের মতন আমরা আবার সুখে সংসার করব, ঘর করব, কোনো কোনো ঝামেলায় থাকবো না। হ্যাঁ, আজই যাও, এক্ষুনি যাও। দাঁড়াও, যাবার আগে ওটা দিয়ে যাও আমায়। কোনটা? পকেটের যন্ত্রটা। ওটা নিয়ে তুমি কি করবে? Yes, you have to do it. अरे इसीलिए 2 लेबर मरेगा तो मरेगा भाई। देखो देखो मिश्रा, मैं जो तुमको इंस्ट्रक्शन दे रहा हूँ ना, तुमको वही मत को काम करना पड़ेगा। यस यस, अरे इतना डरोगे तो तुमको वो पोस्ट में रख नहीं पाऊंगा। यस यस, टेक इट एज माय ऑर्डर। अरे भाई लेबर 100, अरे लेबर 100 तो मैं वो ब्लॉडी स्टूडेंट को देखकर मैं सब संभाल लेंगे। यू जस्ट मिस्टर सुनो ना, हाँ मैं गेस्ट है, तुम्हारा प्रॉब्लम लेके मैं बाद में बात करूंगा। ओके, अरे भाई, अरे सुखेन, वेलकम वेलकम वेलकम। हाँ हठाৎ এখন এখানে কি মনে করে ভাই? এই তো এসো 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 এসো, দাঁড়িয়ে দেখো না, এসো এসো এসো, বলুন কি দরকার বলুন। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ ভালো করেছি, আমার একটা সাহায্যের দরকার। এই কি সাহায্য বলো না আমাকে। তোমাকে এ তো ড্রাই লাগছে কেন? কেন মাল খাবেন নাকি? জরুর খাবে জরুর খাবে, লেকিন তুমি তো জানো সুখেন আমি আমার চেম্বারে ড্রিঙ্ক করি না। ঠিক আছে ঠিক আছে, এক কাম করো, আমি আমার ক্লাবে ফোন করিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি তুমি চলে যাও, আপনি চলে যাও। না থাক, আমি যাব না। नहीं क्यों भाई? तुम्हारा हालत सब ठीक है तो? हाँ ना ठीक नहीं। क्या हुआ? अरे अरे क्या हुआ भाई? हम क्या चाकरी दे? चाकरी मतलब नकली? नकली नकली कर रहे? अरे हरी वाज saying something new। अरे चाकरी चाहिए, चाकरी। কত টাকা দরকার তোমার? কত টাকা বলো, আমাকে বলো না। আমি এমনি কোনো টাকা নেব না, আমি এই সব লাফার মধ্যে আর থাকতে চাই না, জুটজামানের মধ্যে থাকতে চাই না। আমি সব সব ছেড়ে দিতে চাই। क्या बोला तुमने? হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, একটা চাকরি দিন আমাকে একটা। আপনার কারখানায়। अरे भाई তুমি আমার কারখানায় কাম করবে? তোমার বাবা इतना बड़ा लोग আছে, তোমার দুই দাদা इतना बड़ा लीडर আছে, और तुम क्या बोला भाई हमारा
लेकिन अरे लुके तो सबाई তোমাকে রেসপেক্ট করে ভাই। সে তো নিজেদের আখের গোছানোর জন্য করে। কেন এই কথা বলছো ভাই? আরে আমি তোমাকে রেসপেক্ট করি না, হ্যাঁ মদদ করি না তোমায় ভাই। সেই জন্য তো একটা চাকরি চাইছি, দিন না একটা কাজ। ঠিক আছে ঠিক আছে, एक काम करो ना भाई, तुम चला जाओ আমার ক্লাবে চলে যাও। হ্যাঁ ও যাও যাও যা খুশি যেটা খুশি খাল খাল। একটা চাকরি দেবেন কিনা বলুন। Really? You are asking for a job? হ্যাঁ চাইছি একটা কাজ। কত টাকা লাগবে তোমার? কত বলো? একটা সংসার চালানোর জন্য যত টাকা দরকার তত টাকা পেলেই হয়ে যাবে। সংসার ফ্যামিলি ঠিক রে? এ সুখে শাদি পাক্কা? চাকরির অপেক্ষা। ঠিক আছে ঠিক আছে, তোমার ব্যাপারটা নিয়ে আমি পরে ভাবছি। কত টাকা চাই তোমার? কত টাকা? বললাম তো একটা সংসার চালানোর জন্য যত টাকা দরকার তত টাকা পেলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, শুনো তার আগে তোমাকে আমার একটা কাম করিয়ে দিতে হবে। হ্যাঁ ভাই আমি তোমার রিকোয়েস্ট নিয়ে ভাবছি, কিন্তু আমার কাম তোমার করিয়ে দিতে হবে। আর কতবার বলবো আপনাকে, কতবার বলবো? আমি दिमाग को ठंडा करो। हेलो भाई, हेलो एक सिगरेट लो। কত টাকা অ্যাডভান্স লাগবে তোমার? আমাকে বলো, আমি দিয়ে দিবে। এক টাকাও এক টাকাও এক টাকাও না। ঠিক তোমার রিকোয়েস্ট আমি করে পাচ্ছি। আমি তাহলে এখন আসি। बाद में बात करूंगा, फोन पे बात करूंगा। जो अभी जो चले चले क्या क्या भाई? বিকেলে আবার আসবো তাহলে। ठीक है ठीक है।
আরে কে? ও বচন কাকা, তুমি এখানে? হ্যাঁ, বসো বসো বসো, আজ অনেকটা খেয়েছো বলে মনে হচ্ছে। বসো। না না থাক, তুমি তুমি বসো কাকা। আরে বসো বসো, কোথায় পড়ে যাবে? বসো বসো। তুমি তো আবার গরিব দলের নেতা, তাই না কাকা? হ্যাঁ, নেতা আমি? হ্যাঁ, আমার দলের নেতা হলো তোমার মেজদা পূর্ণেন্দু, আর তোমার বড়দা হলো বড় দলের নেতা। তুমি হলে দুই দলের দুই নেতার ভাই। আচ্ছা একটা কথা বলো দেখি, ভদ্র ঘরের শিক্ষিত ছেলে হয়েও তুমি তোমার দাদাদের মতো হলে না কেন? কেন কেন হলে না দাদাদের মতো? কেন? আমি গুন্ডা বলে কি তোমরা আমাকে ঘেন্না করো নাকি ভয় পাও? দুটোই, ভয়ও পায় ঘেন্নাও করে। তোমাকে দিয়ে তারা সব কাজ গুছিয়ে দেয়। সেটা আমি জানি, আমি জানি। আচ্ছা তুমি বসো বুঝলে কাকা, আমি উঠি। হ্যাঁ, আরে আরে হাতেরটা শেষ করে তারপরে যেও। বস বস বস। কাকা, তুমি আবার গুন্ডাদেরও ঘেন্না করো নাকি? হ্যাঁ, না, গুন্ডাদেরও ঘেন্না করি না, মাতালেরও ঘেন্না করি। আরে মদ তো সবাই খায়, আমিও খাই। কে মাতালো? এই দেখো, এই দেখো, এটা আমি শেষ করে বসে আছি। এই নাও কাকা, তুমি এইটা থেকে খাও, এই আমারটা থেকে খাও। নাও, ধরো ধরো ধরো, এটা থেকে খাও। হ্যাঁ, আমাকে বিড়িটা দাও, দাও। আচ্ছা, না আচ্ছা, এখান থেকে কোথায় যাবে তুমি? বলছি এখান থেকে কোথায় যাবে? এবার আমি বাড়ি যাব। বাড়ি? কাকা তুমি যাবে না? হ্যাঁ বলো। যাবো যাবো, এখন না, পরে যাবো, পরে। নদীর এ পাহাড়টা বড় নিরিবিলি তো, তাই এখান থেকে উঠতে মন চায় না। ওই নদীর শান্ত জলের দিকে তাকিয়ে দেখো, সব দুঃখ কষ্ট ভুলে যাবে। তোমার আবার কষ্ট কাকা? হ্যাঁ, তোমার তো নাতি পুতি নিয়ে একেবারে ভরা সংসার। আছে আছে আছে, সবাই আছে, সবাই আছে, কিন্তু বউটা মরে যাবার পর থেকে কেমন যেন সব কিছু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যাই, আমার কথা ছাড়া তুমি তোমার সব দুঃখে কষ্টের কথা আজকে নদীর পাড়ে এইখানে বসে উজাড় করে দাও তো, দেখবে শান্তি পাবে। বল বল। এবার একটা আমি চাকরি করব, তারপর শিখাকে আমি বিয়ে করব কাকা, বিয়ে। বাহ, বেশ ভালো কথা ভেবেছো তো। হ্যাঁ, বেশ ভালো কথা ভেবেছ। তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। এখানে তোমার অনেক শত্রু হয়ে গেছে, তোমার দাদারা তোমার বিপক্ষে চলে গেছে, যে কোনো সময় একটা কাণ্ড ঘটতে পারে। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, যাও চলে চলে। আমি শিখাকে নিয়ে অনেক দূর চলে যাবো দাদা,
কিন্তু কিন্তু শোনো শোনো, সে হবে গুণ, হবে গুণ। আমি যা বলছি শোনো, আমার কথা যদি মান্যতা দাও তাহলে এক্ষুনি এখান থেকে চলে যাও, এখানকার হাওয়া ভালো নয়। যাও যাও, চলে তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না। আরে আমি কি বলছি কথাটা বুঝতে পারছো না? আমি বচন কেওড়া, আমার 3 পুরুষ এই কারখানায় কাজ করলে কি হবে? আমার ঠাকুরদার বাপ শুয়োর সরাতো, আর সেই রক্ত আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমি বাতাসের গন্ধ শুকে বুঝতে পারি, এখানকার বাতাসে বারুদের গন্ধ। তুমি যাও, চলে যাও এখান থেকে, চলে শিখাকে না নিয়ে কোথাও যাও না। আরে যা বলছি, চলে যাও এখান থেকে। আমি চলে যাও। ওই কেরা কোন সারা তুই এখানে কি করছিস? হ্যাঁ বচন, তুমি এখন বাড়ি যাও। আমি একটা কথা বলবি? কি বচন, তুমি এখন বাড়ি যাও, আমার একটু ওর সঙ্গে অনেক কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে বললি এখানে কি? আমায় একটা কথা বলবি? এই যে চাল গম, বচন যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই যে চাল গম বেবি ফুড এগুলো কার কাছ থেকে শুনেছিস তুই? যার কাছ থেকেই শুনি না, তোকে বলবো কেন? হ্যাঁ আমাদের কেউ কি? বললাম তো তোকে বলবো না, তুই যা এখান থেকে। একটুকু ভাগ চাষ তো দিতে পারি, তুই খালি বলে দে যে এই কথাগুলো কার কাছ থেকে শুনেছিস তুই। দেখ, বেশি পেঁয়াজি করিস না বলে দিচ্ছি, কিন্তু আমাকে এখান থেকে যেতে দে। শট শালা। আরে তোর তো কোনো ভবিষ্যৎ নেই রে, কোনো ভবিষ্যৎ নেই। আমার কথা শুনলে ভালো করতিস। শিখার কাছ থেকে শুনে নিস তাহলে। আরে না না, আমি চোপড়ার সাথে কথা বলে দিচ্ছি। চোপড়ার সাথে চোপড়া। আমি কি করে জানবো? আমি চাই আমি নিজে থেকে ফেরার পথে ভোট হয়ে চলে যাবো।
থেকে জিজ্ঞেস করো। এই দেখো, বল বল বল। চুপ করে আসবে। বলো এই অবস্থা তুমি কে গাই? আমি কিছু জানি না, আমি তো ছুটে ছুটে গেলাম। দাদাবাবু এখন এসব সময় নয়। খারাপ ছিল ঠিকই, কিন্তু তাই বলে আপনি কি আমার সাথে করতে চান? আপনি জানেন কিন্তু সব থেকে বেশি রাগ আমার উপর। দাদাবাবু এখন এসবের সময় নয়। তুমি কি আমার কথা আমি প্রজাপতি উপন্যাসে অশ্লীল ঘোষণা করছি। এই উপন্যাস অশ্লীল এই কারণে এখানে দেহজ সম্পর্ককে স্বাধীনতা বর্জন করে বর্ণনা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 292 ধারা অনুযায়ী 2 অভিযুক্ত লেখক শ্রী সমরেশ বসু এবং প্রকাশক শ্রী শীতাংশু দাশগুপ্ত দুজনকে দোষী সাব্যস্ত করছি। এই হচ্ছে আমার প্রজাপতি উপন্যাস। সুদীর্ঘ 18 বছর ধরে বিভিন্ন আদালতের দরজায় মাথা ঠুকতে হয়েছে এই উপন্যাসে। আপনারাই বিচার করুন, শ্লীল অশ্লীল কোনটা।